আসসালামু আলাইকুম গাইস। গরুর খাবারের দাম এত বাড়লে গরু পালবো কি করে? গরুর খাবারের দাম এত বেশি বাড়লে গরু পালবো কি করে? এই একটা শহরে আমি গরু পালতেছি, আমি এই দুইটা গরু পালতে হিমশিম খেয়ে যাচ্ছি। এত খাবারের খরচ মানে বহন করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না। ঘাসও টাকা দিয়ে কিনে খাওয়ানো লাগে, দানাদার খাবারও টাকা দিয়ে কিনে খাওয়ানো লাগে, অথচ আমার কামাইয়ের সোর্স অনেক কম। এমনকি এই পানিটাও যে আসতেছে, পানিটাও মনে করেন যে হলো কারেন্টের মাধ্যমে মনে করেন পানিটা হলো তোলা। সব কিছু মিলায়ে মনে করেন আমি অনেক হতাশায় একদম আমি মনে করেন ভেঙে পড়তেছি। কি করব কিচ্ছু বুঝতেছি না। লাভ হয় অতটাও লাভ হয় না, খুব কম লাভ হয়। যে লাভের টাকা থেকে মনে করেন যে আপনি যদি একটা চাকরি বাকরি করেন বিনা ইনভেস্টে, সেখান থেকে আপনি মাসে একটা বেতন পাবেন। পরিশ্রম সেখানেও করতে হচ্ছে, পরিশ্রম এখানেও করতে হচ্ছে। ওইখানে আপনি বিনা ইনভেস্টে বিনা টেনশনে আপনি অফিসে গেলেন, আসলেন, মাস শেষে একটা স্যালারি পাইলেন, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আর এখানে আমি টাকা ইনভেস্ট করছি কিন্তু তারপরও আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আসলে ভাই, গরুর সেক্টর এতটা সহজ সেক্টর না। এই সেক্টরে যেমন মজা আছে তেমন কষ্ট আছে। আমি 7 মাস যাবৎ গরু পালতেছি, এই 7-8 মাসে আমি অনেক কিছু শিখছি। হয়তো আমি অনেক ছোট একটা খামারি, তারপরেও আমি অনেক অভিজ্ঞতা লাভ করলাম। মাঝে মাঝে মন চায় আমি আমি পালিয়ে যাই, আমি এই সেক্টরে আর থাকবো না, আমার দ্বারা এই সেক্টর হবে না। কিন্তু পরে মাথার মধ্যে আসে যে না, আমি এই সেক্টরে টাকা ইনভেস্ট করে ফেলছি, এই সেক্টর থেকে যদি আমি সফলতা না পাই তাহলে আমার সাথে আমার এলাকাবাসী থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন সকলে আমার সাথে মজা করবে। সেটা এখন আমার সামনাসামনি মজা করবে, না হলে আমার পিঠ পিছে মজা করবে। আমি সব কিছু মিলায়ে হতাশায় একদম মনে করেন যে ভেঙে পড়ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন আমি এই সেক্টর থেকে কিছু একটা করে উঠতে পারি। স্বপ্ন তো অনেকই দেখছি, জীবনে অনেক স্বপ্ন দেখছি যে আমি গরু পালন করে একদিন নিজের থাকার একটা সুন্দর বাড়ি বানাবো, গরু পালন করে আমি আমার অনেক স্বপ্ন পূরণ করব। কিন্তু সেখান থেকে আমি এখন পর্যন্ত গরু পালন করে কোনো স্বপ্নই এখনও বাস্তবায়ন করতে পারিনি। উল্টো আমি গরুগুলোকে আমি কীভাবে পালবো আমি সেই টেনশনে পাগল হয়ে যাচ্ছি। গরু দুইটার কিন্তু খাবার খরচ অনেক, পাশাপাশি আবার ছাগল কিনছি, সেই ছাগলদেরও খাবার খরচ অনেক। এত খরচ বহন করা হয়তো আমার পক্ষে সত্যি সম্ভব হচ্ছে না। একটা মুদির দোকান আছে, সেই দোকান থেকে মনে করেন যে সংসারে যাবতীয় সকল খরচ চলে, তার পাশাপাশি আবার গরু ছাগলের খরচও চলতেছে। আর গরু তো মনে করেন যে স্লো আইটেম, এটা তো মনে করেন আজকে কিনলাম কালকে বিক্রি করলাম এমনটা না। একটা গরু কিনে নিয়ে এসে সর্বনিম্ন মনে করেন যে 3 মাস পালন করা লাগে, তবে সেটা দাতালা গরু বা বড় গরু। কিন্তু আমার তো এগুলো বাছুর গরু, আমার তো 3 মাস পাললে হবে না, আমার অবশ্যই 6টা মাস পালতে হবে। তো এই 6টা মাসের ধৈর্য আমার মধ্যে এখন আসতেছে, আবার চলে যাচ্ছে। মনে করেন এই 6 মাসের যে খাবার খরচটা আছে, এই খরচের টাকাটা মনে করেন ব্যবস্থা করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমি একটা কথা বলবো ভিউয়ার্স, যাদের গরু পালন করার স্বপ্ন, গরু পালন করে লাভবান হওয়ার স্বপ্ন, আপনার কাছে যদি 1,00,000 টাকা পুঁজি থাকে, আপনি 50,000 টাকার মধ্যে একটা গরু কিনে বাদ বাকি 50,000 টাকা আপনি ঘরে রেখে দেন। ওই গরুর খাবার খরচের পিছনে আপনার অবশ্যই খরচ হবে, সেই হিসাবে আপনি রেখে দেন। আপনি ওই ভুল করবেন না যে আপনার যে কয় টাকা আছে, আপনার যত টাকা আছে সম্পূর্ণ টাকা দিয়ে আপনি গরু ক্রয় করলেন, করে আপনি ভাবলেন যে আমি এখন কোনোভাবে টাকা ম্যানেজ করে আমি গরুদেরকে আমি পালবো, তাহলে আপনি মনে করেন যে শেষ হয়ে যাবেন আমার মতো। আমি কিন্তু ভুল করছি ভিউয়ার্স। আমি যদি গরু কিনে যদি গরুর পাশাপাশি যদি গরুর খাবারের টাকাটা যদি অগ্রিম ব্যবস্থা করে রাখতাম, তাহলে আমার কিন্তু এখন এমন একটা অবস্থা সম্মুখীন হতে হতো না। তার মধ্যে আবার আমার কালো গরুটা দেখতে পাচ্ছেন না, কালো গরুর শরীরে মনে করেন ল্যাম্পি হয়েছিল। ল্যাম্পি হওয়ার কারণে আমি 2টা মাস পিছনে পড়ে গেছি। মানে 2টা মাস যদি ও একটা সুস্থ সবল গরু হইতো, তাহলে আমি যদি ওকে যদি খাওয়াতাম, 2 মাসে ওর শরীরে ন্যূনতম সর্বনিম্ন কয়েক কেজি মাংস আমি অবশ্যই লাগাতে পারতাম, প্লাস ওর চেহারা একটু সুন্দর হতো। কিন্তু ওর ল্যাম্পি হওয়ার কারণে মনে করেন যে ওর শরীরের তো উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে, গরুটা শুকে গেছে। গরুটা যখন কিনে নিয়ে আসছিলাম তখন দেখার মতন ছিল, সুন্দর একটা গরু ছিল। আমি অবশ্যই শর্ট ভিডিও ছাড়ছিলাম যেদিন আমি গরু কিনছিলাম ওই দিন,
তো সেই হিসাবে মনে করেন যে দেখা গেল যে আমার এই গরুটা চেহারা বর্তমানে খুব একটা ভালো না। তবে ভিউয়ার্স, আমি হাল ছাড়বো না, আমার মনোবলটা বাড়ুক। আমি চাই আমি এই সেক্টর থেকে একটা ভালো কিছু করে তবে আমি ফিরবো। আমার এখন একটাই স্বপ্ন, আমি যদি এই সেক্টরে যদি আমি কষ্ট করে লেগে থাকতে পারি, এখান থেকে যদি আমি টাকা কামাই করতে পারি, আমি সেই টাকা দিয়ে আমি আমার একটা শখের একটা বাসা বানাবো। আমার খুব শখ আছে, স্বপ্নটা পূরণ করার জন্য আমার প্রচুর পরিশ্রম করতে হবে। যেমনটা ধরে নেন, আমি যদি একটা গরু দিয়ে বোঝায়, আমার যদি ধরে নেন আপনার একটা গরু আছে, একটা গরুর দাম ধরে নেন 50,000 টাকা, তাহলে এই গরুটাকে আপনি মনে করেন যে কষ্ট করে পালন করলেন, 6টা মাস পালন করার পর যদি গরুটাকে যদি আপনি লাখ টাকাতে বিক্রি করতে পারেন, 1 লক্ষ টাকাতে বিক্রি করতে পারেন, তাহলে মাইনাস করে দেখা যাবে যে যদি আপনার বাসা শহর অঞ্চলে হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে আপনার গরুর পেছনে খরচ হয়েছে 20,000, 20 থেকে 25,000 টাকা খরচ হয়েছে গরুর পিছনে। তাহলে 6 মাস পরে আপনার এক গরু থেকে লাভ হলো 25,000। তাহলে এখন 25,000 টাকা যেহেতু লাভ হয়েছে, তাহলে বুঝতে হবে যে 50, 60, 70 আপনার কাছে আছে এখন 75,000 টাকা। আপনি 75,000 টাকা দিয়ে আরেকটা গরু কিনে নিয়ে আসলেন, একটাই কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে সেই গরুটাকে আবার 6টা মাস পালন করলেন। 6 মাস পালন করার পরে দেখবেন যে ওই গরুটার পিছনে আপনার খরচ হবে যা, সেখান থেকে আপনার ওরকম 25-30,000 টাকা লাভ থাকবে। এরকম করতে করতে আস্তে আস্তে ধরে নেন আপনার খামারে গরুর বৃদ্ধি পাবে, আপনার টাকার অঙ্কটা বাড়বে। আর গরুর টাকাটা গরুর মধ্যে ইনভেস্ট করবেন, গরুর টাকাটা দিয়ে অন্য কোনো কিছু করতে যাবেন না। আমার মতন আমি যে এরকম গরুর টাকা দিয়ে আমি মনে করেন যে ভুল করছি, কি ভুল, আমি ছাগল কিনছি, যেটা আমার ছিল সব থেকে বড় ভুল। ছাগলের শেডটা করতে প্রায় আমার 55 থেকে 60,000-এর মতন খরচ পড়ে গেছে, শেড সহ ছাগল কিনতে। সেটা যদি আমি না করতাম তাহলে দেখা যেত যে আমার খামারে একটা গরু থাকতো এবং যাই হোক অনেক ভালো হতো। কিন্তু আমি যেহেতু ভুল করে ফেলছি, এখন আর সেই ভুলটা শোধরাতে পারবো না। কারণ এখন যদি শোধরাতে চাই সেই ভুলটা, তাহলে আমার লস করে বিক্রি করতে হবে। আর লস করে বিক্রি করলে একদম ভেবা চাপা খেয়ে যাব, মনে করেন যে ফেসে যাব। দেখা যাচ্ছে 20-30,000 টাকা একটা ধরা খাবো। আমি যেরকম ঘরটা তুলছি, ঘরটা তো মনে করেন যে ছাগলের ঘর বানাচ্ছি, গরুর ঘরের মতন করে বানাইছি, কিন্তু মাজা তো পাকা নাই। আর ওটা যদি পুরোপুরি গরুর ঘরও বানায় ফেল দিই, তারপরেও আমি মনে করেন যে গরু রাখতে পারবো না। কারণ আমার সেই রকম কোনো মানে এক্সট্রা কোনো মানি নাই যে এটাতে আমি গরু কিনবো। তো এই সকল বিষয় ভেবে চিন্তে আমি একদম হতাশায় কাতর হয়ে গেছি। তার ভিতরে এই খাবারের যে পরিমাণে দাম বাড়ছে ভিউয়ার্স, যেটা বলে বোঝানো সম্ভব না। এক বস্তা ফিটের দাম 1400 টাকা, তো এক বস্তা ফিটে থাকে হলো 25 কেজি। তো ভাই, এই 25 কেজি খাবার আমি কয়দিন খাওয়াবো? আমার গরু তো দিনে 3-4 কেজি করে খাচ্ছে, 2-3 কেজি করে খাচ্ছে, ঠিক ঠিকানা নাই। তো এই যে এত পরিমাণের খাবার যে খাচ্ছে, আমি তো পোষাতে পারতেছি না। দানাদার খাবার বলতে এখন যদি আমি ভুসি গুঁড়া এটা সেটা খাওয়াই, ওগুলো কিনতেও প্রচুর টাকা লাগে। ওই ঘুরে ফিরে দেখা যায় যে প্রায় আমার সমান সমান খরচ হচ্ছে। সব কিছু মিলাই আমি কি করব বুঝতেছি না। কিন্তু আসল কথা, আমি এবার যে ভুলটা করছি, এই ভুল থেকে আমার একটা শিক্ষা হয়েছে, যে সেটা হচ্ছে আমি নেক্সট টাইম যদি গরু কিনি, গরু কেনার পাশাপাশি আমি গরুর খাবারের ব্যবস্থাটা আমি করে রাখবো। ধরে নেন আমি যদি গরুটাকে 6 মাস পালন করে থাকি, 6 মাসের যেটা খাবার খরচ, সেটা আমি অবশ্যই মনে করেন যে ব্যবস্থা করে রাখবো। তা না হলে বিপদ মানে অনেক বড় বিপদ। এই জন্য ভাই, আপনাদের কাছে অনুরোধ রইল যে যদি গরু পালন করতে আসেন, গরু পালন করার আগে গরুর খাদ্যের ব্যবস্থাটা করে রাখবেন। কারণ মানুষেরা একবেলা না খেয়ে থাকতে পারলেও একটা গরু কোনোদিন একবেলা না খেয়ে থাকতে পারে না। কারণ গরুরা সবসময় খাইতে চায়। ওদের মনে করেন যে মুখ বন্ধ হলেই ওরা ভ্যাঁ 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 মনে করেন যে শুরু করে দেয়, বাসায় ভ্যাবান শুরু করে দেয়। এই কারণে বলতেছি ভাই, গরু পালন করা এতটা সহজ না, আর উদ্যোক্তা হওয়া এতটা সহজ না, ব্যবসায়িক হওয়া এতটা সহজ না। একটা ব্যবসায়িক হতে হলে অনেক কাঠখোড়া পোড়াতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, যেটা মনে করেন যে হয়তো বা বিশ্বাস করবেন না ভাই, যে আমি শুরু থেকে মনে করেন যে পরিমাণে লসের ওপর আসি, এই লসের কথাগুলো যদি আমি বলি, হয়তো বা আপনারা গরু পালন করার হিম্মতটুকু হারিয়ে ফেলবেন। আমি তো অল্প পুঁজি দিয়ে শুরু করছি। তো যারা ধরে নেন, আমাদের দেশ তো মনে করেন যে দারিদ্র একটা দেশ। আমাদের দেশের যে সকলেই যে ধনী তা না, ধনী আছে, ধনীর পাশাপাশি দারিদ্রও আছে। তা আমি মনে করি আমি নিজে সেই দারিদ্রের মধ্যে একজন। তো আমি দারিদ্রিকভাবে আমি একটা কথা বলি যে ভিউয়ার্স,
আপনার কাছে যদি লাখখানিক টাকা থাকে, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা থাকে, এটা কিন্তু মনে করেন যে একটা সরকারি চাকরিজীবীর 1 মাসের বেতনের সমান, যারা উচ্চ র্যাঙ্কের চাকরি করে। তো এখন ভিউয়ার্স, আপনি যদি এই 2-3 লাখ টাকা নিয়ে যদি ময়দানে নামেন, নেমে যদি প্রথমেই ভাবেন যে আমি লাভ করব, তাহলে এই আশাটা ছেড়ে দেন। কারণ প্রথমত আপনি একজন নতুন উদ্যোক্তা, আপনাকে ঠকানোর জন্য সবাই উঠে পড়ে লাগবে। একটা কথা বলে রাখি, গরুর সেক্টরে নিজের বাপকেও বিশ্বাস করা যাবে না, নিজের ভাইকেও বিশ্বাস করা যাবে না। গরুর সেক্টরে এমন একটা সেক্টরে মনে করেন যে দালালির যে একটা মানে প্রভাব, এটা অন্যরকম প্রভাব। উন্নত মানে যদি কোনো রকমের মানে প্রতারণার স্থান থাকে গরু পালনের ক্ষেত্রে বা গরুর ব্যবসার ক্ষেত্রে বা গরুর সেক্টরে, সেটা হচ্ছে দালালি। এই দালাল চক্রে যদি একবার আপনি পড়ে যান, তাহলে মনে করলেন যে আপনি মারা গেলেন। এজন্য আমি বলবো যে ভিউয়ার্স, আপনি নিজে আগে ইউটিউব দেখে জাস্ট গরুর জাতগুলোকে চিনে নিন। প্রয়োজনে আপনি 1টা মাস আপনি ইউটিউব ঘুরে ঘুরে আপনি দেখেন যে শাহিওয়াল গরু দেখতে কেমন হয়, নেপালি গির দেখতে কেমন হয়, অরিজিনাল দেশি গরু দেখতে কেমন হয়, ফ্রিজিয়ান গরু কেমন হয়, শাহিওয়ালের সাথে ফ্রিজিয়ানের ক্রস করালে কীরকম বাচ্চা আসে, আবার হলো এরকম বিভিন্ন কোয়ালিটির মনে করেন যে আপনার গরু চেনার জন্য আপনি রেগুলার ভিডিও দেখবেন। দেখে দেখে মনে করেন যে আপনি প্রথমে 3-4 হাট ঘুরবেন, ঘুরে আপনি গরু দেখবেন যে আসলে কোন হাটে কী রকম জাতের গরু উঠলো, ঠিক আছে আপনি কিনলেন না, আপনি দেখলেন, বুঝলেন, এমনি দাম শুনলেন, দাম শুনে শুনে যাচাই করলেন। যাচাই করতে করতে একটা সময় আপনি আস্তে ধীরে সুস্থে মনে করেন যে ধীরে ধীরে কচ্ছপ যেমন আস্তে আস্তে হাঁটে, এইরকম আস্তে আস্তে মনে করেন যে কচ্ছপের গতিতে আপনি 1টা 2টা বা আপনার বাজেট অনুযায়ী যে কটা গরু পারেন ক্রয় করে নিলেন। তাও সম্পূর্ণ নিজের উদ্যোগে নিজে যে কিনবেন, সাথে যারা থাকবে এরা শুধু আপনাকে এতটুকু যেন সাহায্য করতে পারে যে ধরে নেন গরু দইয়ের ধরলো, কারণ গরু তো মনে করেন শক্তিশালী একটা প্রাণী, এদেরকে কন্ট্রোল করা একা সম্ভব না। তো এই জন্য সাথে 2-1জনকে নিয়ে যাবেন সাপোর্টের জন্য, এতটুকুই। কিন্তু গরুটা নির্ধারণ করবেন আপনি নিজের জ্ঞানে, নিজেরই পছন্দে। আমার কথা হচ্ছে নিজের জ্ঞানে হয় বাদশা হব, না হলে ফকির হব। আমি অন্য কারো জ্ঞান আমি নিতে চাই না। অন্য কারো জ্ঞান যখন নিতে যাব তখনই আমি মরে যাব। আর নিজের জ্ঞানে মরলে তো একটা শান্তি পাবো যে না, আমি নিজের জ্ঞানে মরছি, আমার কোনো সমস্যা নাই। যেমন আমি নিজের জ্ঞানে কালো গরুটাকে ক্রয় করলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বাসা খাইলাম। নিজের জ্ঞানে কিনে বাস খাইছি, সেজন্য নিজের মনের কষ্টটা একটু কম। যদি এই গরুটা যদি আমি অন্য কারোর মাধ্যমে যদি কিনতাম, তাহলে তার সাথে আমার একটা মন ধরাধরি হয়ে গেল নি। সে শুধু আমাকে, তার উপর আমার একটাই মনে করেন যে রাগ থাকতো যে আমার এটা কী গরু নিয়ে দিল, এই গরুটাতে কেন নিয়ে দিল, ওই অকার জীবনে আমি নিয়ে যাবো না গরু কেনার জন্য, এইরকম একটা মনোভাব অন্তরের মধ্যে চলে আসতো। এই কারণে বলবো যে নিজের জ্ঞানে বাচ্চা হও, নিজের জ্ঞানে ফকির হও, তাও শান্তি পাবা, নিজেকে দোষ দিতে পারবা, তুমি অন্যকে দোষ দিতে পারবা না, অন্যের সাথে তোমার সম্পর্ক নষ্ট হবে না। কারণ ব্যবসা বাণিজ্য এমন একটা জায়গা, এখানে মনে করেন যে কাছের বন্ধুগুলো মনে করেন যে হারায় যায় কিছু টাকার জন্য, কিছু অর্থের জন্য বা অনেক টাকার জন্য, দেখেন যে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই ব্যবসার সেক্টরে। এই জন্য বলবো যে ভিউয়ার্স, আপনি যদি পারেন নিজে কিছু করেন, না হলে প্রয়োজন নাই। অন্তত পক্ষে এটাই আমার জন্য মনে হয় যে এটা ভালো একটা উদ্যোগ। আর ভাই, গরুর সেক্টরে যে পরিশ্রমের যে বিষয়টা, এটা তো মনে করেন যে বললে মনে করেন যে বিশ্বাস করবেন না। এই যে প্রতিদিন যে দেখেন আমি যে গোসল করা, গোয়াল ঘরটা পরিষ্কার করে দেই, এই কাজটা কি অনেক সহজ? বলেন, এই কাজটা কি অনেক সহজ? কোনোদিনও কিন্তু সহজ না ভিউয়ার্স। এই কাজটা করতে অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্ট লাগে। অনেকের তো পানির লাইনও নেই, তারা কল টিপে পানি তোলে, বালতিতে তুলে সেই বালতি ভরে আবার গোয়ালে নিয়ে এসে গরু গোসল করা দেয়। এরকম করতে করতে তাদের তাহলে বোঝেন যাদের পানির লাইন নাই তাদেরও ঠিক কতটা কষ্ট করতে হয় এই গরুর সেক্টরে। আমার তো পানির লাইন আছে তার জন্য, কারণ আমার একটু কষ্ট কম হয়। তারপরেও মানে মনে করেন যে কষ্ট কম হলো কি, কষ্টই কম আর বেশি, কষ্ট কম হয় কষ্ট বেশি হয়। তা আমার কষ্ট একটু কম হয়, কিন্তু কষ্ট তো হয়। পরিশ্রম তো করতেছি, মনে করেন যে টাকা আমার, পরিশ্রমও আমার, মানে আমি টাকা দিয়ে কষ্ট কিনে নিয়েছি। সোজা কথা বুঝতে পারছেন, আমি টাকা দিয়ে কষ্ট কিনছি একটাই কারণে যে টাকা দিয়ে কষ্ট কিনে নিয়ে আমি যদি সুখের মুখ দেখতে পারি, আমার খুব শখ। আমি যদি এই গরুর সেক্টরে থেকে যদি আমি কষ্ট করে যদি 3-4-5 বছরের মধ্যে যদি আমি
15-20 লাখ টাকা যদি আমি ক্যাশ করতে পারি বা টাকা যদি করতে পারতাম, তাহলে আমি মনে করেন যে এই সেক্টর থেকে আমি মনে করেন যে কিছু বছরের জন্য একটু মুক্তি নিতাম। মানে সোজা কথা, ধরে নেন আমি 20 লাখ টাকা আমি এই সেক্টর থেকে করছি, আমি মনে করেন যে ওই টাকা দিয়ে আমি আমার নিজের বাসাটা বানাতাম। মানে বাসা কিন্তু আমার এখনো আছে, কিন্তু এই বাসাটা মনে করেন যে সিম্পল বাসা। আর ঘটনা হচ্ছে ভিউয়ার্স, এই যে অতিরিক্ত গরমের কারণে এত পরিমাণে লোডশেডিং হয় আমাদের বাংলাদেশে, এত পরিমাণে লোডশেডিং যে হয় যেটা বলে বোঝানোর মতন না। এই যে আমি যে কাশ হইলো আমার, আমি যে কাশলাম, এই কাশটাকে আমি সরাবো না, সপ্তাহটা থাকুক সমস্যা নাই। তো এই কাশ সর্দির পিছনের মূল কারণটাই কিন্তু এই গরম। আর গরমের দিনে এত পরিমাণে লোডশেডিং হয়, আগেও কিন্তু গরম পড়তো, তবে এত বেশি লোডশেডিং হতো না। বুঝতে পারছেন ভিউয়ার্স, এত বেশি লোডশেডিং কিন্তু হতো না। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, এই লোডশেডিংটা থামানোর জন্য যদি পারেন কিছু করেন। আমরা সবাই যদি একত্রিত হয়ে যদি প্রতিবাদ করি, তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশে অন্ততপক্ষে এই লোডশেডিংয়ের পরিমাণটা কমে যাবে। থেকে মনে হয় যে এখন পল্লী বিদ্যুতের দিন চলে আসছে। কি একটা মিটার আবিষ্কার করলো, ঠিক আছে মিটার বুঝলাম, তারপর আবার এত পরিমাণের কারেন্ট যায়, টাকা দিয়েও আমরা কারেন্ট পাচ্ছি না। তাহলে এর থেকে দুঃখজনক আর কী হইতে পারে আমাদের দেশে? তাহলে কতটা খারাপ অবস্থা। আমাদের দেশটা কি এমনি বলি দারিদ্র একটা দেশ? আমাদের দেশের অবস্থা আমাদের দেশের উচ্চবিত্ত জনগণেরাই নষ্ট করছে। এই যে থাক, রাজনৈতিক কথাবার্তা না বলি, দেখা যাচ্ছে পুলিশ ধরে নিয়ে গেল, দরকার নাই। এই লোডশেডিংয়ের কারণে কিন্তু পশু পাখিদের অনেক কষ্ট হয় ভাই, বিশেষ করে যাদের ব্রয়লার মুরগির খামার 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ ব্রয়লার মুরগি যারা পালে, এদের যদি খামারে আইপিএসের বা জেনারেটরের ব্যবস্থা না করা হয়, তাহলে ওদের খামারের মুরগিগুলা এই গরমের দিনে স্ট্রোক করে মারা যাবে। আর শুধু যে মুরগি তা না, অনেক গরুও আছে যাদের মনে করেন যে একটাই ছোট খামার, শখের বসে 4-5টা মনে করেন বড় সাইজের গরু কিনে নিয়ে আসছে ফ্যাটেনিংয়ের জন্য কিংবা দুধের জন্য, সেগুলাও মারা যাবে। কিংবা এক হাত যেভাবে বাইর করে এমনভাবে হিক পারবে, মনে হচ্ছে যে মারা গেল ভাব, তখন কল টিপে পানি ঢালতে হবে। আচ্ছা ভিউয়ার্স, একটা বিষয় কি খেয়াল করছেন? শহরে থেকে কি গরু পালন করা খুবই সোজা? এখন আমি বলি, শহরে থেকে গরু পালন করা একটা হলো রাজকীয় ভাব। যাদের অনেক বেশি টাকা আছে তারা পালন করতে পারবে। আমি যে পালন করতেছি, আমি বুঝতেছি আমার কতটুকু ফাটতেছে। আমি হয়তো 2-1-এর মধ্যে পালা 12 দিতে পারি, বলা যায় না। কিন্তু আবার থেকে চিন্তা করি যে ঢাকার শহরের ফ্ল্যাট বাসার ছাদের উপরে কি সুন্দর করে গরু পালন করে হেরা, তাহলে কি এরা ঘাস টাকা দিয়ে কিনতেছে, সব কিছু টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছে। ওরা যদি পারে, আমি কেন পারবো না? এটা ভাবে আমি মনে করেন যে নিজের মনের সান্ত্বনা দিয়ে আমি এখনো লাইন ঘাট ছাড়িনি, লাইন ঘাট ধরেই আছি যে এর শেষ আমি দেখে দম নিব। এর শেষে যদি আমার ভালো কথা যে আমি যে টাকা ইনভেস্ট করছি, লস খাইতে যখন আমার টাকা একদম শূন্য হয়ে যাবে, তখন আমি এই সেক্টর থেকে বের হয়ে আসবো। আর যদি লস খাচ্ছি লাভ করতেছি এরকম রোলিং যদি হইতে থাকে বারবার, আস্তে আস্তে একটা সময় মনে করেন যে আমি একটা সুযোগ তো পাবোই, একটা সুযোগে আমি উঠে যাবো। আমি একটা সুযোগের অপেক্ষায় আছি, শুধুমাত্র একটা সুযোগ। এই সুযোগটা আসলে কি আমি নিজেও জানি না, তবে একটা সুযোগ, একটা মুহূর্ত, একটা সময় এর মানে ইচ্ছায় আছি, অপেক্ষায় আছি যে ওই একটা সময় আসবে, যে সময় মনে করেন যে আমার এই সকল সময়ের লসকে একদম সুদে আসলে পরিপূর্ণভাবে ঠিক করে দিবে এবং আমি একজন সফল উদ্যোক্তা হব। এবং তখন আমি আপনাদের মাঝে এসে আপনাদেরকে আমার সফল হওয়ার গল্পটা শোনাবো যে গরু পালন করে লাভ আছে। কিন্তু আমি এখনও বলবো না যে গরু পালন করে লাভ আছে, আসলে ভাই লাভ নাই, লসও নাই। আপনি যেই টাকাটার পিছনে খরচ করলেন, এই টাকাটা আপনি পাবেন, তার উপর যেটা থাকবে সেটা আপনার ভাগ্য। এরকমটা হয় কিন্তু শত খামারে। আবার ইউটিউবে আমি একদল ভিডিও দেখি যে তারা সফল,
তাদের মাসে নাকি গরুর দুধ বিক্রি করে লাভ হয় 1,50,000-60,000 টাকা, গরুর বাচ্চা বিক্রি করে নাকি বছরে লাভ হয় বলে 10-15-20 লাখ টাকা। মানে তাদের লাভের কথা শুনেই কিন্তু আমার আপনার মতন অনেক খামারি বা অনেক মানুষ উদ্বুদ্ধ, মানে ভালো কথা কি উত্তেজিত হয়ে কিন্তু আমরা কিন্তু এই সেক্টরে আসে কি করি, ভালো লেভেলের বাঁশ খাই, সেটা কাঁচা বাঁশ, পাকা বাঁশ, চিকন বাঁশ, না হলে হলো ডালপালা আলা বাঁশ কিন্তু খাই আমরা। কেনার সময় ঠকি, আসলে গরুটা সুস্থ ছিল না সুস্থ ছিল সেটা বুঝি না, কেনার সময় ঠকলাম, বেচার সময় ঠকলাম, খাওয়াচ্ছি সেইখানেও ঠকলাম, সব কিছু মিলাই ঠকতে ঠকতে মনে করেন যে আমাদের হালুয়া টাইট হয়ে যায়। মানে আমাদের অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে আসলে আমরা কুল কিনারা কিছু খুঁজে পাই না। মনে করেন যে হতাশাময় জীবন বড় কষ্টের জায়গা। এই কষ্টের জায়গা থেকে একটা কিছুই শিখলাম যে ভাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যেমনটা আমি ভাবে কাজ করিনি, এখন করতেছি কাজ, তো করে এখন ভাবতেছি এই ভাবার কোনো দাম নাই। আমি আমার মনের আবেগগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি একটাই কারণে, যেন আপনারা আমার মতন যেন ভুল টুল না করেন ভাই। আমি চাই না যে আপনার কষ্ট হোক, আমার ভিউয়ার্সদের কষ্ট হোক, কারণ আমার ভিউয়ার্সরা আমার ভিডিও যদি দেখে, আমি চাবো যে আমার কিসে কিসে ক্ষতি হচ্ছে, আমি এই বিষয়গুলো নিয়ে আমি বেশি কথা বলবো। আমি কত টাকা লাভ করলাম, আমার কি হলো না হলো, কি আছে না আছে, এইসব ডাজন্ট ম্যাটার। এই সব জিনিস নিয়ে আমার ভাইবা কোনো লাভ নাই। আমার কথা আমি কত টাকা লস করতেছি, কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছে, এই বিষয়গুলো আমার মনে হয় যে বলতে হবে। যাই হোক ভিউয়ার্স, আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আসলে অতিরিক্ত গরম, তার ভিতরে কারেন্ট নাই, এত কথা বলতে ভালো লাগতেছে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।